আসসালামু আলাইকুম সুধী দর্শক মণ্ডলী, বেশ কিছুদিন বিরতির পরে আবারও আপনাদের সামনে একটি ভিডিও আমি নিয়ে হাজির হলাম। এই ভিডিওতে বেশ কিছু তথ্য আপনারা পাবেন যা একজন নতুন খামারি বা একজন উদ্যোক্তার জন্য উপকারে আসবে। আশা করি ধৈর্য সহকারে সাথে থাকবেন। এখন যে ছাগলগুলোকে আপনারা দেখছেন, এই ছাগলগুলো আমার খামারের নতুন সংযোজন। এই ছাগলগুলো বিটল জাতের, তবে 100% বিটল নয়, এটি বিটলের ক্রস। বলা যায় 80% এই ছাগলগুলোর ভেতরে আছে। তিনটি বড় ছাগলের সাথে তিনটি বাচ্চা আছে, দুটো খাসির বাচ্চা এবং একটি পাঁঠির বাচ্চা। আর এই যে সাদা ছাগলটিকে দেখলেন, এই ছাগলটি একটি মেয়ে বাচ্চা। এখনও এ প্রজননের জন্য উপযোগী নয়। এই ছাগলগুলোকে কোয়ারেন্টাইনে রাখা আছে। আমার আগের ভিডিওতে যে ছাগলগুলো দেখেছেন, সে ছাগলগুলো এই যে পাশেই আর একটি শেড আছে, সেখানে রাখা আছে। এখানে ছাগলগুলো শুধু দিনের বেলায় থাকে এবং এখানেই তারা খাওয়া দাওয়া করে। এই যে এই ছাগলগুলো, নিশ্চয়ই আপনারা আগের ভিডিওতেও এই ছাগলগুলোই দেখেছেন। এটি আমার ছাগলের ঘর। এই ঘরটার মাচানটা প্রতিদিন ঝাড়ু দেওয়া হয় এবং নিচে পানি দিয়ে পরিষ্কার করা হয়। মাচাটাকে স্বাস্থ্যসম্মত রাখার জন্য হালকা পানি ছিটিয়ে আজকে এখানে ব্লিচিং পাউডার ছিটানো হয়েছে। এতে করে রোগ জীবাণুর হাত থেকে মাচাটাকে এবং ছাগলগুলোকে সুরক্ষিত রাখা যায়। আমি এভাবেই আমার ছাগলগুলোর থাকার জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করি। মাচানটি মেঝে থেকে 3 ফুট উচ্চতে তৈরি করা হয়েছে। মাচানে ওঠার জন্য কাঠের একটি পাটাতনও আছে। আমার কাছে যে 4টি গাড়ল আছে, সে 4টি গাড়লকে আপনারা দেখতে পাচ্ছেন। এই গাড়ল 4টি আমি খুব শীঘ্রই বিক্রয় করে দেব। একজন ব্যাপারী গাড়লগুলোকে কেনার জন্য এসেছিলেন। তিনি 4টি গাড়লের দাম 58,000 টাকা বলে গেছেন। 65,000 টাকায় আমি এগুলো বিক্রি করতে চাই, এটাই আমার এক দাম। এখন দেখা যাক ব্যাপারীরা কতদিনে আমার সাথে সহমত পোষণ করে গাড়লগুলোকে ক্রয় করে। এই গাড়লগুলোর পেছনে আমার তেমন কোনো খরচ নাই, তবু আমি এদেরকে বিক্রি করব। কেননা আমি আমার গরুর যে শেড, এটা নিয়ে এখন খুবই ব্যস্ত আছি। আমি একটি গরুর খামারও করতে চাই, যার জন্য আমার মনোযোগ এখন অনেকটা সেই গরুর শেডের দিকেই আছে। আপনাদেরকে গরুর শেডের নকশাটি আমি দেখাচ্ছি। এটি 16টি গরু পালনের জন্য একটি নকশা এবং আধুনিক এবং বিজ্ঞানসম্মতভাবে এই শেডটি তৈরি করা হবে। এই শেডটিতে যথেষ্ট পরিমাণে জায়গা বরাদ্দ করা আছে। আমার যেহেতু জায়গার কোনো কমতি আল্লাহ রাখে নাই, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া এজন্য, যার জন্যই আমি যথেষ্ট জায়গা বরাদ্দ দিতে পেরেছি গরুর এই শেডটি তৈরি করার জন্য। শেডটির চারপাশে 3 ফিট করে রাস্তা বরাদ্দ করা আছে এবং 4টি ব্লকে ভাগ করা আছে। প্রতিটি ব্লকে 4টি করে গরু, অর্থাৎ 4 4 16টি গরু এই ব্লকে পালন করা যাবে। এটি আমার ঘাসের জমি। আমবাগানের ভেতরে আমি এই ঘাসগুলোকে রোপণ করেছি। এটা পাংচং জাতের নেপিয়ার ঘাস এবং মাশাআল্লাহ অনেক বেশি ফলন আমি পেয়েছি। বাগানের ভেতরে চাষ করার জন্যে ঘাসের ফলন কিন্তু কম হয়নি, বরং সাধারণ জমিতে যেমন ফলন হয় আমার এই জমিতেও তেমনই ফলন হয়েছে। এই ঘাসগুলো বেশ বয়স হয়ে গেছে। আমার ছাগল গরুর জন্য প্রতিদিন প্রচুর পরিমাণে ঘাসের প্রয়োজন হয়, এখান থেকেই সে ঘাসগুলো আসে। আরজু ভাই ঘাসগুলো
কাটছেন এবং ঘাসের গোড়ার থেকে 2.5-3 ফিট পর্যন্ত আমার বাদ দিতে হচ্ছে, কেননা সেগুলো শক্ত হয়ে গেছে। এগুলো এখন বিছন বা ঘাসের কাটিং হিসাবে ব্যবহৃত করার উপযোগী। যদিও আমার পর্যাপ্ত ঘাস থাকার কারণে এই কাটিংগুলো আমার প্রয়োজন নাই, তাই ঘাসগুলো মাথা কেটে নেওয়ার পরে কাটিংগুলোকে আমি ফেলে দিই। গ্রামের অনেকেই যারা ঘাস চাষ করতে চায় তারা এসে বিনামূল্যেই কিন্তু আমার কাছ থেকে এই কাটিংগুলো সংগ্রহ করেন। অনেকেই এই কাটিংগুলো 2-3টি চোখ বা গিরা 50 পয়সা থেকে 1 টাকা পর্যন্ত দাম নিয়ে অনলাইনে বিক্রি করে থাকেন। আমি কিন্তু বিক্রি করি না। গ্রামের মানুষ যেমন আমার কাছ থেকে কাটিং সংগ্রহ করে, আপনাদেরও যদি কারো প্রয়োজন হয় সম্পূর্ণ নিজ খরচে এসে দেখে আপনারা নিয়ে যেতে পারেন। আমাকে কোনো অর্থ প্রদান করতে হবে না। তবে হ্যাঁ, আসার আগে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন, কেননা তখন আমার কাছে উপযুক্ত কাটিং নাও থাকতে পারে। তবে এই মুহূর্তে আমার কাছে অ্যাভেলেবল আছে এবং ভিডিও প্রকাশের 1 মাস পর্যন্ত এই কাটিংগুলো আমার কাছে পাওয়া যাবে। আরজু ভাই ঘাসগুলো মাথা কেটে নিচ্ছেন এবং গোড়াগুলো রাখছেন। তিনি এখন ঘাসের পরিচর্যার পাশাপাশি ঘাস কিন্তু কাটছেন। আমরা সবই আপনাদেরকে দেখাবো। এই যে জমিতে আগে যে ঘাসগুলো কাটা হয়েছিল সেই গোড়াগুলো থেকে আবার নতুন করে ঘাস বের হয়েছে। ঘাস কাটার পাশাপাশি যেহেতু জমিটার জঙ্গলগুলো পরিষ্কার করা হয়, তাই এই যে দেখুন পরিষ্কারভাবে আপনারা ঘাসের কুশিগুলো আবার দেখতে পাচ্ছেন, যেগুলো নতুনভাবে তৈরি হচ্ছে। এখানে এখন কোদাল দিয়ে কোপ দেওয়া হবে এবং পানি এবং যথেষ্ট পরিমাণে সারের ব্যবহার হবে। 1 মাসের ভেতরে এই ঘাসগুলো আবারও প্রস্তুত হয়ে যাবে খাওয়ানোর জন্য। মাশাআল্লাহ, অনেক সুন্দর কিন্তু আমার এই ঘাসগুলো বের হয়েছে এবং এবার যা ফলন হয়েছে আগামীতে তার ডবল ফলন হবে বলে আমি আশা করছি। এই আমবাগানটা টোটাল 1.5 বিঘা। এখানে 1.5 বিঘার যে ঘাস, এই ঘাসগুলো আমার 2 মাস চলার কথা। যখন আমার ঘাস আরও বেশি হয়, আমার টোটাল যেহেতু 3.5 বিঘার মতো ঘাস আছে, এই ঘাসগুলো যখন একসাথে প্রস্তুত হয় আমি অনেক সময় কিন্তু ঘাস বিক্রি করে দেই। প্রতি বোঝা ঘাস 50 থেকে 60 টাকা হারে বাজারে যারা ঘাস বিক্রেতা আছে তারা আমার কাছ থেকে সংগ্রহ করে নিয়ে যায়। তারা নিজেরাই কেটে সুন্দরভাবে নিয়ে যায়, আমার তেমন কোনো পরিশ্রম করতে হয় না। আরজু ভাই এখন ঘাসের এই যে গোড়াগুলো কাটছেন, যেগুলো কাটিং হিসাবে ব্যবহার করার উপযোগী, এবং এই গোড়াগুলো তিনি এখন নিয়ে যেয়ে ফেলে দিয়ে আসবেন, সেটাও আপনাদের দেখাবো। এই যে গোড়াগুলো তিনি এখানে কেটে রেখেছেন, দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এর প্রতিটা গিটে একটি করে চোখ আছে এবং এই চোখগুলো থেকেই নতুন ঘাসের জন্ম হয়। এই যে এটাই সেই চোখ, এই চোখ থেকেই নতুন ঘাসের জন্ম হবে। এই বিছনটাকে মাটিতে পুঁতে দিতে হয়। কেমনভাবে পোঁতা হয় সেটাও আপনাদের আজকে দেখিয়ে দেব, কারণ ঘাস কাটতে কাটতে অনেক সময় অনেক জায়গা থেকে ঘাসের মোথা উঠে যায়, যেগুলো আমাকে পরে আবার লাগিয়ে দিতে হয়। জমিতে জায়গা পড়ে থাকলে আমারই লস, যার জন্য একাধারে যেমন জমি পরিষ্কার হয়, ঘাস কাটা হয়, সেই সাথে কিন্তু জায়গায় জায়গায় এই কাটিংগুলোকে রোপণও করা হয়। খুব বেশি রোপণ করতে হয় না, অল্প কিছু জায়গা হয়তো ফাঁকা যায়, যেগুলো চোখে পড়ে সেগুলো তখনই কিন্তু রোপণ করা হয়। এই চোখটা থেকে ঘাস বের হতে 7 থেকে 8 দিন সময় লাগবে। একটু আগে এই ঘাসগুলোর মাথা আরজু ভাই কেটে নিয়েছেন, এখন গোড়াগুলো কেটে তিনি পালা দিচ্ছেন।
এবং এগুলোই তিনি আবার ফেলেও দেবেন। নিচের যে জংলা ঘাস আছে, লতা পাতা আছে, এগুলোও কিন্তু তিনি পরিষ্কার করবেন। আমরা সবই আপনাদেরকে দেখাবো। ঘাসের এই মোথাগুলো মোথা না, আসলে এগুলো হলো কাটিং। এই কাটিংগুলো এই যে আরজু ভাই এখন সবগুলো নিচ্ছেন এবং দেখুন তিনি প্রতিদিন এভাবে কেটে কেটে কি পরিমাণ পাল্লা দিয়ে রেখেছেন আপনাদেরকে দেখাই। এই যে তিনি নিয়ে যাচ্ছেন, এই যে দেখুন জমির চারদিকে এভাবে প্রচুর পরিমাণে কিন্তু কাটিংগুলো পাল্লা দিয়ে রাখা আছে। যদি কারো প্রয়োজন হয় সে এখান থেকে আমাকে বলেও নেয়, অনেক সময় না বলেও নেয়, তাতে আমার কোনো যায় আসে না। ভাই আমি খামারি, আমি কিন্তু ঘাস চাষি, আমি কিন্তু ঘাসের কাটিং বিক্রেতা না। আপনার যদি প্রয়োজন হয় আপনি আমার সাথে যোগাযোগ করেন, আপনাকে আমি এমনিই দিয়ে দেব। আপনি নিজ খরচে এটা নিয়ে যেতে হবে। দয়া করে কেউ অনুরোধ করবেন না যে ভাই আমাকে এটা পাঠিয়ে দেন, খরচ আমি দেব। আপনি খরচ দিলেও ভাই আমার যথেষ্ট পরিমাণে সময় নাই, আমি আপনাকে এগুলো কুরিয়ার মাধ্যমে ব্যবস্থা করে দেব। এই যে দেখুন আরজু ভাই ঘুম থেকে উঠে আগে ঘাসের জমিতে যায়, তারপরে এই ঘাসগুলো নিয়ে আমার খামারে হাজির হয়। কেননা সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু এই খাবারগুলোই গরু ছাগলের জন্য প্রয়োজন পড়ে। তাই আরজু ভাইয়ের প্রতিদিন কাজ শুরু হয়। এই যে দেখুন বলেছিলাম, এই যে আরজু ভাইয়ের এক জায়গায় চোখে পড়েছে যে এখানে ঘাস নাই, তিনি কিন্তু এই যে দেখুন এই যে তিনি রোপণ করে দিলেন। এক সপ্তাহের ভেতরেই এখান থেকে নতুন ঘাসের জন্ম হয়ে যাবে এবং আমার এই জায়গাটুকু কিন্তু ফাঁকা থাকলো না। ভাই ঘাসের জমিতে আমি ঘাস চাষ করব, জায়গা ফাঁকা ফেলে রেখে তো লাভ নাই। বরং ওখান থেকে যদি এক মুঠ ঘাস আসে সেই ঘাসটাই কিন্তু আমার জন্য বেনিফিটেড। এই যে আরজু ভাই এখন নিচের লতা এবং অন্যান্য যে জংলা উদ্ভিদ আছে সেগুলো কিন্তু পরিষ্কার করে দিচ্ছেন। এভাবেই প্রতিদিন যতটুকু ঘাস কাটা হয় ততটুকু কিন্তু পরিষ্কার করা হয়। সমস্ত জমি আপনি যদি একবারে পরিষ্কার করতে চান সেক্ষেত্রে অনেক কষ্টসাধ্য ব্যাপার হয় এবং জিনিসটা অনেক ব্যয়বহুলও হয়ে পড়ে। আবার সময়ের সাথে আপনি যদি তাল মিলাতে না পারেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু ঘাসের সংকটে ভুগবেন। এভাবেই প্রতিদিন ঘাস কেটে সেই জায়গাটুকু পরিষ্কার করে ফেলা হয়। তবে একটু আগে বলেছিলাম যে ঘাসের জমিতে কোদাল দিয়ে কোপ দিতে হয়। এই কোপটা দিলে মাটিটা ওলটপালট হয়, ঘাসের গোড়ায় যথেষ্ট পরিমাণে মাটি চলে যায় এবং পানি এবং সার যদি প্রয়োগ করা হয় সেটার সঠিক ব্যবহার কিন্তু সেই মাটিতে খুব সুন্দরভাবে হয়। এই যে জঙ্গলগুলোকে তিনি পরিষ্কার করে কিন্তু ফর্সা করে ফেলছেন। এখন এখানে যেহেতু লতা পাতা এগুলো আর থাকবে না, তাই সার বা পানি আমি যেটাই ব্যবহার করব না কেন সেটা শুধুমাত্র আমার এই ঘাসগুলোই খেতে পাবে এবং ঘাসগুলো দ্রুত বড় হবে। শুধু দর্শক, আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। শেষ মুহূর্তে আপনাদেরকে একটি জিনিস দেখাই। আমার ঘাসের জমির পাশেই অন্য একজন ব্যক্তির, এটা হলো আখ ক্ষেত। আখ বা গ্যান্ডারি আপনারা যে নামেই বোঝেন না কেন, এটা হলো তারই জমি। এখানে যে জাতের আখগুলো লাগানো হয়েছে এগুলো প্রচণ্ড শক্ত এবং প্রচণ্ড মিষ্টি। বাজারে যে আখগুলো পাওয়া যায় তা কিন্তু খালি মুখে খাওয়া যায়, অর্থাৎ আপনি চিবিয়ে খেতে পারেন। এটাকেও চিবিয়ে খাওয়া যায়, কিন্তু অনেক শক্ত হওয়ায় এটা খেতে অনেক কষ্ট হয়। এই গ্যান্ডারিগুলোকে বা আখগুলোকে সুগার মিলে নিয়ে যাওয়া হয় এবং রস করে তা থেকে চিনি তৈরি করা হয়। আজকে এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন, ভালো থাকুন। আর কোনো জিজ্ঞাসা
বা পরামর্শ থাকলে কমেন্টে তা অবশ্যই জানান। আজকে এ পর্যন্তই, দেখা হবে আবারও নতুন কোনোভাবে। আসসালামু আলাইকুম।